নমস্কার। আমি আজ আপনাদের সঙ্গে আমার জীবনের ঘটে যাওয়া একটা দুর্ঘটনাই বলতে পারেন, এটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইছি। ভিডিওটা একটু লম্বা হতে চলছে, আশা করি আপনারা একটু মন দিয়ে শুনবেন এবং দেখবেন। আজ এখন যেহেতু 12টা বেজে গেছে রাত, তো আমি এখন এই ভিডিওটা বানাচ্ছি। তো অনেক কষ্টে নিজেদের সামলেছি। আজ 20 দিন হলো আমি আর আমার ভাই আমাদের মাকে হারিয়েছি। তো একটা জানি না কীভাবে কি হয়ে গেল, এখনও বুঝে উঠতে পারছি না। তো সেই ঘটনাটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর তার মধ্যে থেকেই কিছু আর কি ইনফরমেশান দেওয়ার আছে আপনাদের, যে আপনারা যাতে একটু সতর্ক থাকেন, এটাই বলার আছে। মা পুরো সুস্থই ছিল। তো জুন মাসের দিকে কাঁপুনি দিয়ে জ্বর আসছিল ভোরবেলা। দিনটা ছিল বুধবার আর তারিখটা ছিল 18-19 এরকম হবে, জুন মাসে। তো ভোরবেলা থেকে কাঁপুনি দিয়ে জ্বর আসছে। তারপরে জ্বর আসলে যেরকম হয় আর কি, তারপরে ঠান্ডা, কাশিটা ভীষণ হচ্ছিল, কাশি হচ্ছিল। তো কথা বললেই খুব কাশি হচ্ছিল, একটা কথা বলছে তো 10 বার কাশি হচ্ছে। আর মানে আস্তে কাশি হলে বুকে ব্যথা হচ্ছে, আর জোরে কাশি হলে মাথাটা ভীষণ যন্ত্রণা হচ্ছে। এটা মা আমাকে ফোনে বলেছিল। এখন আফসোস হয়, যেদিন থেকে মায়ের কাঁপুনি দিয়ে জ্বর আসছিল সেই দিনই যদি আমি চলে আসতাম শ্বশুরবাড়ি থেকে, হয়তো হয়তো মাকে একটু হলেও দেখভাল করতে পারতাম, কিন্তু আমার কপালে ছিল না, তাই হয়তো আমি আসতে পারিনি। তো যাই হোক, যা হওয়ার তা তো হয়েই গেছে। তো তারপরে বুধবার গেল ওরকম। তো আমরা ভাবলাম এমনি হয়তো জ্বর টর এসছে। তা ভাইকে বললাম, ভাই তুই প্যারাসিটামল দে। প্যারাসিটামল খাচ্ছিল। এবার এখানে একটা ডাক্তার বলতে কি, মানে ওই ওষুধের দোকানে যে হয় না, সেরকমই একটা জেঠু আর কি বলে, জেঠুর কাছে বলে তো অ্যান্টিবায়োটিক দিয়েছিল। তো মা সেই অ্যান্টিবায়োটিক আর জ্বরের ওষুধই খাচ্ছিল, প্যারাসিটামল। তো কমছে না, এই করে করে বৃহস্পতিবারও কেটে গেল। আমরা রিস্ক নিইনি। আমরা ভাবলাম যাক, জ্বরটা যখন এরকমভাবেই আসছে, তাহলে আর বাড়িতে ফেলে রেখে লাভ নেই, চলো হাসপাতালে ভর্তি করি। তো আমরা এখানে হাসপাতালে ভর্তি করলাম। ভর্তি করার পরের দিনকেই আর কি ট্রান্সফার লিখলো, কারণ মায়ের শরীরে নাকি প্রচণ্ড জ্বালা পোড়া করছিল। আর তারা ইসিজি রিপোর্ট করেও দেখলো যে ইসিজি রিপোর্ট নাকি খারাপ আছে। ওরা আর কি গ্রাফ মেশিনটা এখান থেকে দেয়, এই গ্রাফের যে রিপোর্টটা সেইটা এখান থেকে দেয়নি, শুধু ওরা রিপোর্টে লিখে দিয়েছে, মানে প্রেসক্রিপশনে লিখে দিয়েছিল যে ইসিজি রিপোর্ট করে খারাপ এসছে। তারপরে ওখান থেকে ট্রান্সফার লিখলো। তা বললো যে আপনারা যেখানে নিয়ে যেতে চান সেখানেই নিয়ে যেতে পারেন। তো আমরা কী করলাম, আমরা ওখান থেকে মাকে শনিবার দিনকে, শুক্রবার হাসপাতালে ভর্তি ছিল, এখানকার হাসপাতালে অশোকনগর বয়জামায় ভর্তি ছিল। ওখানে আর কি মাকে অক্সিজেনও দেওয়া হয়েছিল, স্লাইনও দেওয়া হয়েছিল। তো তারপরে আর কি পরের দিনকে মায়ের দুপুরবেলা ওরকম অবস্থা হয়েছে। তারপরে ট্রান্সফার লিখবে, তা বলছিল কোথায় আপনারা যেখানে নিয়ে যেতে চান সেখানেই আমরা লিখে দেবো। তা আমরা ভাবলাম আমাদের একটু চেনা আছে, আজকাল তো সোর্স ছাড়া, টাকা পয়সা ছাড়া কিছুই হয় না। তো ভাবলাম সোর্স আছে যখন, তাহলে আমরা নীলরতনেই নিয়ে যাব। তা নীলরতনে ট্রান্সফার লিখলাম। বিকাল ধরুন 4টে 4:30 নাগাদ ওখান থেকে বেরিয়ে নীলরতনে নিয়ে যাওয়া হয়েছে। নীলরতনে 6টা নাগাদ পৌঁছানো হয়েছে। ওখান থেকে বারবার বলে দিয়েছিল যে অক্সিজেন মাস্ক ছাড়া একদমই পেশেন্টকে নেবেন না। তা ওখান থেকে অক্সিজেন মাস্ক দিয়েই মাকে নীলরতনে নিয়ে যাওয়া হয়েছে। 6টা নাগাদ তো পৌঁছেই গিয়েছিল। পৌঁছানোর পর ওখানে
প্রথম তো হলো ট্রলি নিয়ে ঝামেলা, যে ট্রলি নিতে গেলে আধার কার্ড নিতে হবে। বলুন, সেই সময় কার মাথা ঠিক থাকে যে আধার কার্ড এইসব মানে কাছে নিয়ে ঘুরবে? এক তো পেশেন্টের ওরকম অবস্থা, তারপরে কার মাথায় এরকম ঠিক থাকে যে এইসব নিয়েও ঘুরতে হবে? আচ্ছা, অনেক কষ্টে একটা ট্রলি পাওয়া গেছিলো। পাওয়া যাওয়ার পরে সে আবার আরেকজন পেশেন্ট নিয়ে দৌড় দিয়েছে। এই নিয়ে কিছুক্ষণ ঝামেলা, তারপর যাই হোক মাকে ট্রলিতে করে নিয়ে এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হলো। তারপরে আবার ওখানে গিয়েও আরেক ঘটনা, এমার্জেন্সির ভেতরে আর ঢোকায়নি, বাইরেই শুয়ে রেখে দিয়েছে ট্রলিতে। পেশেন্ট বারবার বলছে আমার বুকটা ধড়ফড় করছে, আমি শ্বাস নিতে কষ্ট হচ্ছে। তো এসে কারা দেখছে? ট্রেনিরা, নীলরতন। আচ্ছা, আমাদের যার সঙ্গে চেনা জানা ছিল সে কী করলো, ফোন তাকে করা হচ্ছে যাতে একটু সুবিধা পাওয়া যায়। সে তো ফোন কিছুতেই ধরলো না, কিছুতেই ধরলো না সে ফোন। তো যাই হোক, একজন দিল বিশ্বাসঘাতকতা করে, গেল ওখান থেকে। তারপরে আমরা ওখান থেকে ওখানেই রাখা হলো। এবার ট্রেনিরা এসে একবার এই পেশেন্ট দেখে, একবার ওই পেশেন্ট দেখছে, একবার এই করছে ওই করছে। তারপরে আর কি জোর গলায় যখন আমাদের বাড়ির লোক যখন বলল যে এই পেশেন্টকে দেখুন, কখন দিয়ে এসেছি আপনারা দেখছেন না কেন, এরকম কেন করছেন, পেশেন্টের তো সিরিয়াস অবস্থা। তা তখন আর কি ভেতরে গিয়ে সিনিয়র ডক্টরের কাছ থেকে লিখিয়ে নিয়ে আসলো যে ইসিজি করতে হবে। তো এবার ইসিজি করলো, এবার ইসিজি রিপোর্ট ওদের ওখানে খুব ভালো এসছে। বলছে পেশেন্টের তো কোনো সমস্যা নেই, আমরা ভর্তি নেব না, আপনার বাড়ি নিয়ে যান। সেখানে কোনো মতেই ভর্তি নিল না। পেশেন্ট বলে যাচ্ছে যে আমার বুকটা ধড়ফড় করছে, শরীরটা খারাপ লাগছে, কিছুতেই শুনলো না, আর কিছুতেই বাড়ির লোকের কথাও শুনলো না। তারপরে ওখান থেকে ফিরিয়ে দিল, একটা ঘুমের ওষুধ লিখলো আর বললো যে সেদিন যেহেতু শনিবার ছিল, পরের দিন রবিবার ছিল, তো বললো যে সোমবার দিনকে এসে ওপিডিতে কার্ডিওলজি ডক্টর দেখিয়ে যাবেন। আর এখন একটা ঘুমের ওষুধ লিখে দিয়েছে, সেইটা নিয়ে বাড়ি চলে যান। এরকম এই করতে করতে 9টা 9:30 বেজে গেল। তারপরে ওখান থেকে বেরিয়ে আসা হলো। ওখানের থেকে একবারও বলেন যে অক্সিজেন মাস্ক দিয়ে পেশেন্টকে নিয়ে যাবেন। বুঝেই উঠতে পারলাম না যে ওটা কি ঘুষ খাওয়া ডাক্তার নাকি অন্য কিছু। একবার বাইরে এসে সিনিয়র ডক্টর চেক করলো না? এত বড় হাসপাতাল, নামকরা হাসপাতাল, ট্রেনই চেক করছে পেশেন্ট। তো সাবধানে থাকবেন, পেশেন্ট নিয়ে যাওয়ার আগে 10 বার ভাববেন। নীলরতনে। আচ্ছা, তারপরে ওখান থেকে বের করে দিল। বেরিয়ে এবার আর কী করবে, তারপর চলো ওখান থেকে বেরিয়ে ইসেতে বাড়ির দিকে রওনা দিল। তা বারাসাতে একজন চেনা জানা ডাক্তার ছিল, তার সঙ্গে পরামর্শ করে আর কি জানা গেল যে ওখানেও বলছে ইসিজি রিপোর্ট তো ভালো এসছে। ওই যে নীলরতনের গ্রাফটা দেখে আর কি বলছে যে ইসিজি রিপোর্ট তো ভালো আছে, আমরা পেশেন্টকে ভর্তি নেব না। তো ওখান থেকে একটা বুক ধড়ফড়ের ওষুধ দিয়েছিল আর ঘুমের ওষুধ দিয়েছিল। তারপরে বাড়ি আসা হলো। বাড়ি আসার পর মা চান করলো, চান করে একটুখানি খেলো, তারপরে ওষুধ খেলো। ওষুধ খেয়ে যখন শুয়েছে তখন মায়ের শরীরটা আরও একটু বেশিই খারাপ করেছে। তো যাই হোক, তারপরেই আর কি আর হ্যাঁ, বুঝতেই পারলাম না যে মায়ের কীভাবে চলে গেল, মানে না তো মানে বুঝতেই পারলাম না যে সুগার ফল্ট হলো, অক্সিজেনের সমস্যা হলো, নাকি কিসের এত সমস্যা হলো। তবুও ওই যে হঠাৎ যখন চলে গেল, তারপরে মনের এক কোণে আশা। তবুও তখন যখন আশেপাশের লোকজন ডাকা হচ্ছিল, একজনকেও মানে কাউকে খুঁজেই পাওয়া যাচ্ছিল না। অনেক কষ্টে তখন রাত 2:17 বেজেছিল। অবশ্য সবাই ঘুমানোরই সময় ছিল তখন। তবুও গিয়ে ডাকাডাকি করা হচ্ছিল যে যদি কেউ এসে একবার, বাড়ির পাশেই একটা ডাক্তার ছিল, ডাক্তার মানে কি ওই স্ট্যাথোস্কোপ ছিল তার কাছে, যেন এসে চেক করে যায় যে আছে কি নেই এরকম, কিন্তু কাউকে ডেকে পাওয়া যাচ্ছিল না। তারপরেও আমরা মনের একটা কোণে একটু আশা ছিল যদি কিছু হয়, যদি বাঁচানো যায়।
তারপরে মাকে নিয়ে হাসপাতালে যাওয়া হয়েছিল, বারাসাত হাসপাতালে। নিয়ে যাওয়ার পরে ওখানে ডক্টর দেখে বললো যে আর নেই পেশেন্ট। তারপরে তো মায়ের বয়স ছিল 51 বছর। সবথেকে বড় কথা কি, সময়ের আগে যখন মানুষকে হারানো হয় না, তখন সেটা মেনেই নেওয়া যায় না। আমরা যে এত তাড়াতাড়ি আমাদের মাকে হারিয়ে ফেলবো, সেটা আমরা মেনেই নিতে পারছি না, ভাবতেই পারছি না যেন। এখনও মনে হয় যে মা হয়তো কোথাও ঘুরতে গেছে, কিছুদিন পরে হয়তো ফিরে আসবে। কিন্তু যখন সত্যিটা মনে পড়ে যায় না, তখন না ভেতরটা পুরো ফেটে যায়, মানে বুকের ভেতরটা পুরো কেঁপে ওঠে। কিছুতেই মনকে বুঝ দিতে পারছি না। আপনারাও নীলরতনে যখন ভর্তি করবেন, যদি কখনো কাউকে নিয়ে যান, তো ভালোভাবে, যদি সোর্স থাকে তাহলে তার সঙ্গে ভালোভাবে কথা বলে নেবেন। আর যদিও নিয়ে যান, তাহলে এমন কাউকে নিয়ে যাবেন যে যারা নাকি চেনা জানা আছে। কারণ এই দুর্ঘটনা ঘটে যাওয়ার পরে যখন রিলেটিভরা যখন জানতে পেরেছিল যে নীলরতনে নিয়ে যাওয়া হয়েছিল, তখন বলছিল যে আমাকে কেন খবর দেয়নি, আমাকে কেন খবর দেয়নি। তখন তো মাথায় কাজ করছিল না, কাকে কী খবর দেবো ফোন করে, আর কীভাবে জানবো যে এর জানাশোনা আছে, ওর জানাশোনা আছে। তো সবাই বলছিল যে কেন আমাকে একবার ফোন করলো না, একবার ফোন করলো না। তো তখন আমাদের মনে আর কি গিল্টি ফিলই হচ্ছিলো, হয়তো ফোন করলে আমার মাটা আজ বেঁচে থাকতো, হয়তো একে জানালে হয়তো আমার মাটা আজ বেঁচে থাকতো। তো আপনারা এই ভুল একদমই করবেন না, যাকে পারবেন তাকে ফোন করবেন। আর হচ্ছে নীলরতনে আশা করি আপনারা না নিয়ে গেলে বেশি ভালো করবেন। যেখানে দেখবেন চেনা জানা আছে, একদম মানে আপনাদের একদম শিওর যে ওখানে গেলে ধোকা দেবে না, যেমন আমাদের জন্য তো ফোনই তুললো না, তো সেরকমই চেষ্টা করবেন। আর যদি পয়সা থাকে তাহলে তো একদমই হাসপাতালে ভর্তি করবেন না, অবশ্যই নার্সিংহোমে নিয়ে যাবেন, নইলে পেশেন্ট বাঁচানো ডিফিকাল্ট হয়ে যাবে, তারপরে আমাদের মতোই অবস্থা হবে। যাই হোক, অনেক কষ্টে নিজেদেরকে সামলিয়ে উঠেছি। নীলরতনে যাওয়ার আগে 1000 বার বাড়ির লোককে জিজ্ঞাসা করবেন, আর ভেবে চিন্তেই ডিসিশন নেবেন, অবশ্যই ভেবে চিন্তে ডিসিশন নেবেন। আশা করছি ভিডিওটা আপনারা একটু শেয়ার করবেন, যাতে ভিডিওটা অন্য কারোর কাছে পৌঁছলে তারা যেন সতর্ক থাকে, সচেতন থাকে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমাদের উপর দিয়ে অনেক বড় একটা ঝড় বয়ে গেছে, তো দেখছি কীভাবে কী কাটানো যায়। এখনকার ভিডিও এইটুকুই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর কিছু বলার নেই।